হাটরামচন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ওয়াহিদ আলী, প্রভাষক, দর্শন বিভাগ, হাটরামচন্দ্র ডিগ্রি কলেজ পাওয়ার রাজশাহী। আজকে তোমাদের সামনে যে বিষয়টি আমি আলোচনা করব, যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তির উপাদান, দি এলিমেন্টস অফ রিজনিং অর্থাৎ যুক্তির উপাদান। এই বিষয়টা বোর্ডে লেখা আছে, দেখো বোর্ডে লেখা আছে যে যুক্তি এলিমেন্টস অফ রিজনিং, এটার সাথে সম্পৃক্ততা যারা আছে, যেমন পদ, শব্দের শ্রেণীবিভাগ, পদ ও শব্দের পার্থক্য, এগুলো আজকের ক্লাস শেষে তোমরা যা শিখবে, শিখন ফল যেটা, সেটা এই পাশে আছে। দেখো যে যুক্তির উপাদান বর্ণনা করতে পারবে, পদের অর্থ ব্যাখ্যা করতে পারবে, শব্দের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, পদ ও শব্দের পার্থক্য নির্ণয় করতে বা পার্থক্য বর্ণনা করতে পারবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে গত ক্লাসের যে বিষয়টা আছে একটু সেটা নিয়ে, যে বিষয়টা আলোচনা করেছি সেই বিষয়টা একটু তোমাদের সামনে আজকে আলোচনা করব। সামান্য কয়েকটা কথা বলে নতুন ক্লাসে যাব। সেই ক্লাসটা কি সেটা আমি একটু আলোচনা করে বোর্ডে লিখে তোমাদেরকে আমি সেই বিষয়টা সম্পর্কে একটু জানাবো। সকল মানুষ হয় মরণশীল। সকল কবি হয় মানুষ। অতএব সকল কবি হয় মরণশীল। এইটা একটা যুক্তিবিদ্যা পড়তে এসে যুক্তিবিদ্যা কী এবং যুক্তি কী সেটা আমাদেরকে আগে জানতে হবে। এটা এখানে তিনটা বাক্য লেখা হয়েছে, তিনটা বাক্যের সমন্বয়ে একটা যুক্তি। এটা কেন যুক্তি, কী কারণে যুক্তি, তার ব্যাখ্যা আমি গ্র্যাজুয়ালি দিব। তো এটা দুইটা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। যুক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে যুক্তির দুইটা অংশ থাকে, একটা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। তো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের দিকে যাওয়াটা হচ্ছে যুক্তির কাজ, এবং দুটা উপাদান এবং দুটা উপাদানের মধ্যে একটা সম্পর্ক থাকে, অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা সম্পর্ক থাকে। বিচ্ছিন্ন কোনো কিছু হলে সেটা যুক্তি হয় না। তো এখানে দেখো উপরের দুটা বাক্য হচ্ছে আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য বা প্রদত্ত বাক্য, নিচেরটা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের দিকে আসে, এটা হচ্ছে যুক্তি। অর্থাৎ যুক্তির দুইটা উপাদান, একটা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত, এবং আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা সম্পর্ক। এখন কথা হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে যে যুক্তির উপাদান। তো যুক্তির উপাদান সম্পর্কে জানতে, যুক্তির স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের জানতে হবে। যুক্তির স্ট্রাকচারটা কী? যুক্তির গঠনের মধ্যে আমরা দেখি যে তিনটা বাক্য আছে, যুক্তি বাক্য আছে, তিনটা যুক্তি বাক্যের সমন্বয়ে একটা যুক্তি। তাহলে যুক্তির উপাদান হচ্ছে যুক্তি বাক্য এবং যুক্তি বাক্যের উপাদান হচ্ছে পদ। তাহলে আজকের মূল আলোচনাটা হচ্ছে পদ। পদ কি, কাকে বলে, পদের সংজ্ঞা, এই বিষয়ে একটু আলোচনা করব। তাহলে দেখো এখানে যে লেখা আছে মানুষ মরণশীল, কবি মরণশীল। এখানে মানুষ কথাটা দুইবার ব্যবহার হয়েছে, মরণশীল কথাটা দুইবার ব্যবহার হয়েছে, কবি কথাটা দুইবার ব্যবহার হয়েছে, অর্থাৎ তিনটা পদ দুইবার করে ব্যবহার হয়েছে। এগুলা হচ্ছে পদ, অর্থাৎ যুক্তির যে উপাদান সেটা হচ্ছে যুক্তিবাক্য এবং যুক্তিবাক্যের উপাদান পদ। আজকে আমি পদ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। পদে চলে যাই, মূল আলোচনাটা হচ্ছে পদ, এবং সেখানে আমি চলে যাই এখন পদ। পদের ইংরেজিটা হচ্ছে টার্ম। পদ কথাটার সাথে তোমরা আগে থেকেই পরিচিত। এটা বাংলা ব্যাকরণে পদ কথাটা আছে। পদ ইংরেজিতেও পদ কথাটা আছে। যেমন পদগুলোকে ভাগ করা হয় সেন্টেন্সে, যেমন পার্টস অফ স্পিচ বলে ইংরেজিতে। যে পার্টস অফ স্পিচগুলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এই ধরনের কিছু, কিন্তু যুক্তিবিদ্যায় পদ একটু অন্য অর্থে ব্যবহার হয়। সেটা হচ্ছে, সেটা কি যুক্তিবিদ্যায় আসলে পদ কাকে বলে সেটাই আমি আজকে আলোচনা করব। যে
পদ আসলে যুক্তিবিদ্যায় কাকে বলে কি, এবং সেটা নিয়ে আমি কথা বলবো। তো পদের ধারণাটা পাওয়ার আগে যুক্তিবাক্য সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, কারণ যুক্তিবাক্যের অংশ যেহেতু পদ, তাই যুক্তিবাক্য সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে যে যুক্তিবাক্যটা আসলে কী। তো এখানে যুক্তিবাক্য সম্পর্কের পুরো একটা বড় ক্লাস, লম্বা ক্লাস নিতে হবে, কিন্তু আজকে একটু সামান্য একটু তোমাদের সামনে যুক্তিবাক্যের উপরে একটু ধারণা দেবো যে যুক্তিবাক্যটা আসলে কী, কাকে বলে যুক্তিবাক্য, বা সেটার সম্পর্কে একটু বলবো। যেমন মধু হয় মিষ্টি, মধু নয় টক। এখানে আমরা দুটা যুক্তিবাক্য লিখেছি। যুক্তিবাক্যের অ্যারিস্টটল এবং তার অনুসারী যুক্তিবিদেরা যুক্তিবাক্যের আকারে বিশ্বাসী। ওনারা বলেছেন যে যুক্তিবাক্যের তিনটা অংশ থাকে, একটা উদ্দেশ্য, আরেকটা সংযোজক, আরেকটা বিধেয়। তাহলে উদ্দেশ্য, যেমন এখানে মধু পদটা উদ্দেশ্য পদ, হয়টা কিন্তু উদ্দেশ্য পদ না, এটা কি সেটা আমি বলছি তোমাদেরকে। আর মিষ্টি পদটা হচ্ছে বিধেয় পদ। তাহলে সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট, মাঝখানে দুটো শব্দ বসানো হয়েছে, হয় এবং নয়। হয় শব্দটা কিন্তু যুক্তিবিদ্যায় বলা হয় এটাকে সংযোজক। এর কাজটা কি? সংযোজকের কাজ হচ্ছে যুক্তিবাক্যের দুই প্রান্তে থাকে দুইটা পদ, যেমন এখানে মধু এবং মিষ্টি, হয় কথাটা সংযোজক, অর্থাৎ হয়ের কাজটা হচ্ছে দুটা বাক্যের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা। আবার সম্পর্ক না থাকা, তাহলে হয় সংযোজক সবসময় হাবোধক অথবা নাবোধক হয়। সম্পর্ক যদি থাকে সেটা হাবোধক, আর যদি সম্পর্ক না থাকে সেটা নাবোধক। তো সংযোজকের কাজ হচ্ছে দুটো পদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করা। আর পদ থাকে যুক্তিবাক্যের দুই প্রান্তে, যেমন এখানে দেখো মধু এক প্রান্তে, মিষ্টি আরেক প্রান্তে, মধু এক প্রান্তে, টক আরেক প্রান্তে। কাজেই এটা হচ্ছে সাবজেক্ট, এটা সংযোজক কপুলা অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট কপুলা অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য সংযোজক বিধেয়। তাহলে একটা যুক্তিবাক্যকে আমরা ব্যাখ্যা করলে, তা অ্যানালিসিস করলে তার তিনটা অংশ পাই। তার তিনটা অংশ পাই আমরা। এই অংশ নাম হলো উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। কাজেই এখন আমি পদ নিয়ে যদি আলোচনা করি, তো তোমরা সহজে বুঝতে পারবে যে পদ হচ্ছে উদ্দেশ্যের জায়গায় যে শব্দটা আছে সেটা পদ, বিধেয়র জায়গায় যেটা আছে সেটা পদ, এবং হয় কিন্তু পদ না, এটা সংযোজক। এই দিকে, এই উদাহরণের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবা যে আসলে পদ কি সেটা এখানেই সংজ্ঞা দেওয়া আছে। এই পদের উৎপত্তিগত দিক নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে একেবারে ক্লারিফাই হয়ে যাবে যে আমরা পদের উৎপত্তিটা সম্পর্কে যদি একটু জানি, তাহলে পদ কাকে বলে এটা আমাদের সহজ হয়ে যাবে। তাহলে উৎপত্তি আসছে কীভাবে সেটা আমরা দেখি, যে পদ শব্দটা কীভাবে আসছে। পদ হচ্ছে বাংলা, পদের ইংরেজিটা হচ্ছে টার্ম, আর টার্মিনাস শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ। টার্মিনাস শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ। কাজেই টার্মিনাস শব্দটার অর্থ বের করতে পারলেই আমরা পদ কাকে বলে এটা জেনে ফেলব। তো টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে, টার্মিনাস শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা, প্রান্ত বা সীমা। তাহলে দেখো এখানে যে টার্মিনাস থেকে টার্ম কথাটা এসছে, এবং টার্মের বাংলাটা হচ্ছে পদ। তাহলে টার্মিনাস বলতে বোঝায় প্রান্ত বা সীমা। তাহলে যুক্তিবাক্যের উৎপত্তিগত দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে যুক্তিবাক্যের দুই প্রান্তই হচ্ছে পদ, দুই প্রান্তই হচ্ছে পদ। কারণ টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। তাহলে টার্মিনাস থেকে যেহেতু টার্ম কথাটা আসছে, তা টার্মের বাংলাটা হচ্ছে পদ। তা টার্ম তাহলে যুক্তিবাক্যের দুই প্রান্তই পদ, যেহেতু দুই প্রান্তই পদ, তাহলে একটাকে সুন্দরভাবে বলতে গেলে, যেহেতু দুই প্রান্ত না বলে আমরা এটাকে এইভাবে সুন্দরভাবে বলবো, যুক্তিবাক্যের প্রান্তদ্বয়ী পদ। অর্থাৎ দুই প্রান্তে, এটাকে প্রান্তর বহু বচন হচ্ছে প্রান্তদ্বয়, তার যুক্তিবাক্যের প্রান্তদ্বয়ী পদ। টার্ম কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড টার্মিনাস হুইচ মিনস এন্ডস অর এক্সট্রিমিটি। এর বাংলাটা হচ্ছে
যে যুক্তিবাক্যের প্রান্তদ্বয়ী পদ। এটা যুক্তিবিদেরা বলল যে উৎপত্তিগত অর্থ বিবেচনা করে আমরা যুক্তিবাক্যের যে পদের সংজ্ঞায়িত করলাম যে যুক্তিবাক্যের প্রান্তদ্বয়ী পদ। এখন আমরা একটু বিস্তারিত আলোচনায় আসি যে পদের উৎপত্তিগত বিচারে আমরা পাইলাম যে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে টার্ম কথাটা এসছে এবং তার এখানে দেখো যে মধু মিষ্টি দুই প্রান্তে অবস্থান করছে, কাজে এটাও পদ এটাও পদ, কিন্তু মাঝখানে এটা পদ না, এইটা হচ্ছে কপুলা বা সংযোগের কাজ হচ্ছে দুটো পদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করা। কাজেই পদের প্রাণবন্ত সংজ্ঞাটা কী? প্রাণবন্ত সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে কিংবা বিধি হতে পারে, তাকে পদ বলে। যে যারা যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে না এবং বিধি হতে পারে না তাদেরকে পদ বলা যায় না। তাহলে সকল শব্দকে পদ বলা যায় না, এই কারণে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধার যোগ্যতা থাকতে হবে। যদি না থাকে তাহলে তাকে পদ বলা যাবে না। তাহলে আমরা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধি হওয়ার যোগ্যতা সম্পূর্ণ শব্দগুলিকেই পদ বলবো। তাহলে কিছু কিছু শব্দ আসে যেমন আবেগসূচক শব্দ বা বিস্ময়সূচক শব্দ, সেই শব্দগুলোকে আমরা পদ বলতে পারি না, কারণ ওরা যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে না, বিধেয় হতে পারে না। যেমন এখানে যেমন এখানে মরি মরি, এই যে বাহ, এই যে বিস্ময়সূচক শব্দগুলো সাবাস বাহবা, এই যে শব্দগুলো এটা যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে না, বিধেয় হতে পারে না। কাজেই এর প্রাণবন্ত সংজ্ঞাটা আমরা দিলাম যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে বা বিধেয় হতে পারে, তাকে পদ বলে। তাহলে আমরা পদের এই সংজ্ঞাকে ব্যাখ্যা করলে আমরা বলবো যে পদ হচ্ছে একটি ওয়ার্ড অর গ্রুপ অফ এ ওয়ার্ডস, কম্বিনেশন অফ এ ওয়ার্ডস, অর্থাৎ একটাই শব্দ যে পদ হবে তা না, একটা যুক্তিবাক্যে সবসময় দুইটা পদ থাকে। একটা শব্দ মিলে নিয়ে একটা পদ হতে পারে, আবার একাধিক শব্দ মিলেও একটাই পদ হয়। যেমন আরেকটা উদাহরণ দিই তাহলে তোমাদের এই বিষয়টা পরিষ্কার হবে। যেমন আমি যদি বলি যে আমার ছোট ভাই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উপরের যুক্তিবাক্য আর নিচের যুক্তিবাক্যের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো যে এখানে হয় কথাটা ব্যবহার করা হয়েছে, হয়ের বাম পাশে দেখো কয়েকটা শব্দের সমষ্টি ব্যবহার করেছে, একটা শব্দ না। এখানেও দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনটা শব্দ, কিন্তু একটা যুক্তিবাক্যে দুটাই পদ থাকে, সবসময় দুটোই পদ থাকে, হয়ের বাম পাশে যেটা থাকে এবং ডান পাশে যেটা থাকে, অর্থাৎ উদ্দেশ্য হিসাবে যেটা থাকে, বিধেয় হিসাবে যেটা থাকে। তাহলে আমরা বলবো যে পদ হচ্ছে ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট অর প্রেডিকেট অফ এ প্রপোজিশন, অর্থাৎ একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়র যোগ্য শব্দ বা শব্দের সমষ্টি। তাহলে এখানে দেখো একটা শব্দ, তাহলে মধু মিষ্টি, এখানেও একটা শব্দ, কিন্তু এখানে একাধিক শব্দ, অর্থাৎ গ্রুপ অফ এ ওয়ার্ডস। তাহলে একটা শব্দই যে একটা পদ হবে তা না, যুক্তিবাক্যের দুই প্রান্তে, তাহলে দুই প্রান্তে থাকবে না, কিন্তু সেটা একাধিক শব্দ মিলেও একটাই পদ, অর্থাৎ একটা যুক্তিবাক্যে দুটোই পদ থাকে সবসময়। সেটা অনেকগুলো শব্দ থাকতে পারে কিন্তু দুটোই পদ থাকে। এখন এই তো মোটামুটি পদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম। এখন আরেকটু বিস্তারিত আলোচনায় যাই আমরা, যে পদকে আমরা এটা পদের উৎপত্তিগত অর্থ জানলাম। এই উৎপত্তিগত অর্থের ব্যাখ্যায় যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ তার দি এলিমেন্টস অফ লজিক গ্রন্থে যেটা বলেছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদ, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। এটাকে নিয়ে মেলন আবার বলেছে দি এলিমেন্টস অফ মডার্ন লজিক গ্রন্থে যে একই কথাই বলেছে প্রায়। কাজেই তারা বলেছে যে কথাগুলো বলেছে তাতে বোঝা যায় যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হতে পারে শুধু একটা একক শব্দ না, একাধিক শব্দ। কাজেই এখানে তাদের ভাষ্য অনুপাতে আমরা বলতে পারি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে কিংবা বিধেয় হতে পারে, তাকেই পদ বলে। এখন পদের দুইটা অর্থ আছে, দুই অর্থে পদ ব্যবহার করা হয়, এক ব্যাপক অর্থে পদ এবং সংকীর্ণ অর্থে পদ। এই বিষয়টা একটু জানতে হবে আমাদেরকে, যে ব্যাপক অর্থে পদ
ব্যাপক অর্থে পদ, আরেকটা হচ্ছে সংকীর্ণ, এর ওয়াইড সেন্স। 2 নম্বর হচ্ছে সংকীর্ণ অর্থে পদ। এটাকে ন্যারো সেন্স বলা হয়। ন্যারো সেন্স। তাহলে 2টা অর্থে পদকে গ্রহণ করেছি আমরা, একটা হচ্ছে ওয়াইড সেন্স, একটা ন্যারো সেন্স। এইটা ব্যাখ্যা আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে দেবো। যেমন ধরো এখানে আমি লিখলাম যে দুধ হয় সাদা, বই, কলম, রহিম, করিম। এখানে নিচে 4টা শব্দ রেখেছি আর এখানে একটা যুক্তি বাক্য তৈরি করেছি যে দুধ হয় সাদা। সংকীর্ণ অর্থে পদ বলতে বোঝায় এই কথাটাই যে প্রকৃতপক্ষেই একটা শব্দ যখন কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে তখন তাকে সংকীর্ণ অর্থে পদ বলে। যেমন এখানে দেখো যে দুধ হয় সাদা, এটা একটা যুক্তিবাক্য এবং এটা প্রকৃতপক্ষে অলরেডি ব্যবহৃত হয়ে গেছে, তখন তাকে সংকীর্ণ অর্থে পদ বলে। অর্থাৎ এককভাবে যদি কোনো শব্দ লেখা হয়, বই, কলম, রহিম, করিম, এই ধরনের একক শব্দকে সংকীর্ণ অর্থে পদ বলে না। অর্থাৎ প্রকৃতপক্ষেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হয়ে গেছে, অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে গেছে, তাকে সংকীর্ণ অর্থে পদ বলে। আর ব্যাপক অর্থে পদ হচ্ছে যে হয়নি কিন্তু যে কোনো সময় হতে পারে, এখন হয়নি যুক্তিবাক্যের উদ্দেশ্যে। যা দেখো এখানে লক্ষ্য করো যে বই, কলম, রহিম, করিম, এই শব্দগুলো এখন কিন্তু একক শব্দ, এটা এখন ব্যবহার হয়নি, কিন্তু আমরা যে কোনো সময় তাদেরকে যুক্তিবাক্যের উদ্দেশ্য করতে পারি কিংবা বিধেয় করতে পারি। যেমন মূল্যবান, আরও শব্দ আছে যে মূল্যবান। তাহলে আমি দেখো এখানে বই, কলম, রহিম, করিম, মূল্যবান, এরা কিন্তু বর্তমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যও না, বিধেও না, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে, তাদের যোগ্যতা আছে, তারা ব্যাপক অর্থে পদ। তাহলে আমরা এখানে একটা কথা বলছি, যেমন এটাকে আমি বাক্য তৈরি করতে পারি যে বই হয় মূল্যবান। আচ্ছা, তা দেখো এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হয়নি, কিন্তু আমি যে কোনো মুহূর্তে তাদেরকে করতে পারি। যেমন এখানে একটা বাক্য তৈরি করলাম, বই হয় মূল্যবান, এরকম প্রত্যেকটা শব্দকে আমি যুক্তিবাক্যে রূপান্তর করতে পারি। কাজেই ন্যারো সেন্সে হচ্ছে যে শব্দ প্রকৃতপক্ষেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে গেছে তাকে পদ বলে। আর ব্যাপক অর্থে বলে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে বর্তমানে ব্যবহার হয়নি, কিন্তু তাদের ব্যবহার হওয়ার যোগ্যতা আছে, তাদেরকেই পদ বলে। আমরা যে কোনো মুহূর্তে তাদেরকে পদের যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় করতে পারি। এ নিয়ে যুক্তিবিদদের মধ্যে একটু মতবিরোধ আছে। কেউ বলছে যে সংকীর্ণ অর্থের পদটাই বলা ভালো, আবার কেউ বলছে ব্যাপক অর্থের পদ বলাই ভালো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ক্ল্যারিফাই করব বিষয়টা। আমি একটা উদাহরণ দিয়ে যে কোনটা ভালো, ব্যাপক অর্থের পদটা গ্রহণযোগ্য বেশি না সংকীর্ণ অর্থের পদটা গ্রহণযোগ্য বেশি। যেমন এখানে আমি সোনা একটা কথা উল্লেখ করলাম, সোনা হয় মূল্যবান। আচ্ছা, আবার সোনা আমার নাতনি, সোনা হয় কথাটা আসবে আমার নাতনি। এখানে লক্ষ্য করো যে দুটো বাক্য লিখেছি, সোনা হয় মূল্যবান, সোনা হয় আমার নাতনি। সংকীর্ণ অর্থে পদ গ্রহণযোগ্য কেন তারা বলেছে, এর পিছনে একটা কারণ আছে। যখন প্রকৃত একটা শব্দের অর্থ বোঝা যায়, যখন তার বাক্যে ব্যবহৃত হয় তখনই বোঝা যায়, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেছে যে যখন প্রকৃতপক্ষে কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন সেটাই পদ হবে। যেমন এখানে দেখো সোনা, উপরের বাক্যে আমরা যেটা দেখেছি যে উপরের বাক্যে সোনা কথাটা এটা হচ্ছে একটা ধাতুকে, মূল্যবান ধাতুকে নির্দেশ করছে, আর এটা একজন ব্যক্তিকে নির্দেশ করছে। কাজে ব্যাপক পার্থক্য হয়ে যাচ্ছে। কাজে তাদের সেন্সটা ঠিক যে সোনা হয় মূল্যবান, সোনা হয় আমার নাতনি, অর্থাৎ ন্যারো সেন্সে, অর্থাৎ সংকীর্ণ অর্থে যারা পদকে গ্রহণ করেছে তারা এই সেন্সে বলেছে, কিন্তু কথাটা একেবারে ঠিক না।
ব্যাপক অর্থের পদটাই ঠিক, কারণ এখানে অর্থের তারতম্য হতে পারে, কিন্তু যে বাক্যে ব্যবহার হয় সেই বাক্যের অর্থই তারা প্রকাশ করবে যে এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। কাজেই শেষে আমরা বলতে পারি যে ব্যাপক অর্থে যে পদকে গ্রহণ করাটাই শ্রেয়, এবং অধিকাংশ যুক্তিবিদ বিশেষ করে সমকালীন যুক্তিবিদরা এটাকেই পদ বলে গ্রহণ করেছে, যে ব্যাপক অর্থে পদ বলাটাই শ্রেয়। এটা নিয়ে যুক্তিবিদ ডব্লিউ জোসেফ যে কথা বলেছে যে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধ হতে পারে বা ব্যবহারের যোগ্যতা আছে সেটাই পদ। তো সেই অর্থে তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে এই কথাটা বলেছে তিনি। তো সেই অর্থে সে কিন্তু ব্যাপক অর্থের পথে গ্রহণ করেছে, এবং তার পরবর্তী সমকালীন যুক্তিবিদেরা এই কথাটাকেই গ্রহণ করেছে। কাজেই আমি আরেকটু রিপিট করি কথাটা, তাহলে তোমাদের সুবিধা হবে যে পদকে দুই অর্থে গ্রহণ করা হয়, ব্যাপক অর্থের পদ এবং সংকীর্ণ অর্থের পদ। আর সংকীর্ণ অর্থের পদ হচ্ছে যে শব্দ প্রকৃতপক্ষে একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য কোনো বিধি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা পদ, এবং ব্যাপক অর্থের পদ হচ্ছে যে পদ যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধি হিসেবে ব্যবহৃত হয়নি কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে, তার যোগ্যতা আছে, তাকেই ব্যাপক অর্থের পদ বলে। তাহলে আমরা মোটামুটি পদ সম্পর্কে একটু ধারণা পেলাম এবং পদের সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন পদকে জানতে হলে শব্দ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো শব্দের সম্পর্কে একটু আলোচনা করলে পদ সম্পর্কে আমাদের আরও বেশি স্পষ্ট হবে এবং এটা ক্ল্যারিফাই হবে, আমাদের ক্লাসটা আরও পদ কী সেটা জানতে আরও ভালোভাবে পারবো শব্দ সম্পর্কে জানলে। শব্দটা কি, এই শব্দ সম্পর্কে একটু জানি আমরা। শব্দকে ইংরেজিতে ওয়ার্ড বলে, এটা তোমরা বাংলা গ্রামারে পড়েছো, তোমরা আগে থেকে জানো। শব্দের সাথে পরিচয় আছে তোমাদের, এই শব্দের সাথে তোমাদের পরিচয় আছে। শব্দ বলতে বোঝায় কতগুলো বর্ণ একত্রে মিলিত হয়ে যদি কোনো বস্তুকে বা কোনো গুণকে বা কোনো কিছুকে নির্দেশ করে, কোনো কিছুকে বোঝায়, তাকেই শব্দ বলে। যুক্তিবিদ্যার সংজ্ঞা তাই, যুক্তিবিদ্যায়ও পদের সংজ্ঞা সেটাই, যে কোনো কিছুকে নির্দেশ করতে হবে। যেমন আমি এখানে একটা শব্দ লিখলাম, যেমন ডাস্টার। এই ডাস্টার বলতে এটা শব্দ এটাকে তো কয়েকটা বর্ণ একত্রিত হয়েছে, কিন্তু একটা বস্তুকে নির্দেশ করে, সেই বস্তুটা হচ্ছে এই বস্তু। ঠিক সব বস্তুকে তো দেখা যায় না, ইনভিজিবল কিছু বিষয় যেমন সততা, সরলতা, দয়ালু, এরাও শব্দ। কিন্তু কাজেই শব্দ বলতে বোঝায় মিনিংফুল হয় তখনই, যখন কোনো কিছুকে নির্দেশ করে, সেটাই শব্দ। তার যুক্তিবিদ্যায় শব্দের সংজ্ঞা এটাই। শব্দের শ্রেণীবিভাগটা কিন্তু একটু আলাদা। আমরা ইংরেজি গ্রামারে এবং বাংলা ব্যাকরণে শব্দের যে শ্রেণীবিভাগ পড়েছি সেটা কিন্তু যুক্তিবিদ্যা গ্রহণ করে না। যুক্তিবিদ্যায় পদকে বোঝার জন্য যেভাবে শ্রেণীবিভাগ করা দরকার সেইভাবে শ্রেণীবিভাগ করেছে। অর্থাৎ একটা যুক্তির বেসিক জিনিস হচ্ছে পদ। তো পদকে যদি আমরা সুস্পষ্টভাবে বুঝতে না পারি তাহলে আমরা যুক্তিকে বুঝতে পারবো না। সেই জন্য তারা শব্দের একটা শ্রেণীবিভাগ দাঁড় করাইছে, এবং সেইটা নিয়ে আমি একটু কথা বলবো। শব্দকে যুক্তিবিদ্যায় 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমাদেরকে একটু জানতে হবে। এক, এদের শব্দের শ্রেণীবিভাগ। এক, পদযোগ্য শব্দ। ক্যাটেগরিমেটিক ওয়ার্ড। 2, পদাযোগ্য শব্দ। পদাযোগ্য বা সহপদযোগ্য শব্দ। সিন ক্যাটেগরিমেটিক ওয়ার্ড। ইংরেজিটা তোমাদেরকে জানতে হবে, এটা তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতে পারে। সিন ক্যাটেগরিমেটিক ওয়ার্ড।
3 পদনিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ, এটাকে ইংরেজি বলা হয় এ ক্যাটেগরিমেটিক ওয়ার্ড। এ কিন্তু আলাদা না, একসাথে। এ ক্যাটেগরি মেটিক ওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা শব্দ শ্রেণীবিভাগ দেখালাম যে শব্দ লজিকে আমরা কিভাবে শব্দ শ্রেণীবিভাগ করলাম। পদযোগ্য শব্দ, ক্যাটেগরিমেটিক ওয়ার্ড, পদযোগ্য শব্দ বা সহপদযোগ্য শব্দ, সিন ক্যাটেগরিমেটিক ওয়ার্ড, পদনিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ, এ ক্যাটেগরিমেটিক ওয়ার্ড। তাহলে আমরা ইংরেজিটাও জানতে হবে, কারণ এখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন করার সময় এই বিষয়গুলো দেয়। কাজে এটাকে তোমরা না জানলে হবে না। তো কাজে আমি এটাকে সিরিয়ালি আলোচনা করবো একটু, কয়েকটা খুব সহজ জিনিস। লজিকের এই চ্যাপ্টারটা খুবই সহজ, ইজি, একটু পড়লেই বুঝতে পারবা। তো পদযোগ্য শব্দটা কি সেটা আমি তোমাকে বলি। পদযোগ্য শব্দ অর্থাৎ লজিকে একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার কানেক্টেড, কিন্তু কাজে এই বিষয়গুলো যদি না জানি, বুঝবার কিছু ব্যাপার আছে, একটু জ্ঞান খাটাতে হবে, অর্থাৎ বুঝতে হবে কিন্তু। তাহলে পদযোগ্য শব্দ হচ্ছে যে শব্দ কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে কিংবা বিধেয় হতে পারে, তাকে পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ তাকে কোনো সাহায্য নেওয়ার দরকার হয় না, সে নিজে নিজে, সে স্বয়ংসম্পূর্ণ। এই শব্দটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ শব্দ। সে নিজে নিজেই যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে কিংবা বিধেয় হতে পারে। তাহলে আমি যেমন বলি, যেমন এর আগে বলেছি যে বই, বা আরও উদাহরণ দেওয়া যায়, মধু, অনেক উদাহরণ, অসংখ্য উদাহরণ দেওয়া যায় যুক্তিবিদ্যায়। মিষ্টি, দয়ালু। আচ্ছা, তারপরে এই শব্দগুলো যে কোনো সময় আমরা যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহার করতে পারি। মূল্যবান, এরা এখন হয়নি কিন্তু যে কোনো সময় করতে পারে। এদের যোগ্যতা হচ্ছে এই ধরনের যে কারো সাহায্য নিতে এদেরকে হয় না, এরা নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এর সুন্দর সংজ্ঞাটা হচ্ছে এই ধরনের যে শব্দ কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে বা বিধেয় হতে পারে, তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন আমি একটা বাক্য এখানে যদি করি যে মধু হয় মিষ্টি, তাহলে মধুকে কারো সহযোগিতা নিতে হলো না, কাজে এখানে স্বয়ংসম্পূর্ণ, এরা স্বয়ংসম্পূর্ণ, স্বাধীন। পদাযোগ্য শব্দ যখন আলোচনা করবো কিংবা সহপদযোগ্য শব্দ আলোচনা করবো, তখন তোমরা এটা আরও ভালো বুঝতে পারবে যে পদযোগ্য শব্দটা কি। যদি পরেরটা আমি ব্যাখ্যা দিই, তখন তোমরা এটা সুন্দর বুঝতে পারবে যে পদাযোগ্য শব্দটা কি। যেমন এখানে পদযোগ্য শব্দ ব্যাখ্যা দিলাম, এখন দেখো পদাযোগ্য শব্দ। তো পদাযোগ্য শব্দ, যেমন এই পদাযোগ্য শব্দগুলো কি, যেমন টি, খানি, গুলি, গুলো ইত্যাদি। এই শব্দগুলো পদাযোগ্য শব্দ বা সহপদযোগ্য শব্দ। কারণ এই সব, তাহলে আমরা বলবো কি, তাহলে এই শব্দগুলো একা একা কিন্তু কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, এদেরকে সাহায্য নিতে হয়। অর্থাৎ পদাযোগ্য শব্দের সাহায্য নিতে হয়। সাহায্য নিলেই তারা যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে কিংবা বিধেয় হতে পারে। তাদের নিজের স্বাধীনতা নাই, তারা এককভাবে তারা যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে না, পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে ব্যবহার হতে পারে। তাই বলা হয়েছে সুন্দর সংজ্ঞায় যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হতে হলে তাদেরকে অন্য শব্দের সাহায্য নিতে হয় কিংবা পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আমি বলি যে টি, যেমন এখানে পদযোগ্য শব্দ আমরা বই বললাম, বই, তো বইয়ের সাথে বই প্লাস টি, বইটি সমান সমান বইটি হলো। তাহলে বইটি হয় মূল্যবান। এখানে লক্ষ্য করো যে কিভাবে সাহায্য নিচ্ছে। টি কথাটা কিন্তু এখানে এককভাবে টি হয় মূল্যবান, এটা হয় না। যখন আমি তার সাথে বইটি বা খাতাটি বা কলমটি এরকম কথা ব্যবহার করি, তখন সেটা পদের দায়িত্বটা পালন করতে পারছে, অর্থাৎ পদ হতে পারছে, একা পারছে না, স্বাধীনতা নাই। সেটাই পদাযোগ্য শব্দ বা সহপদযোগ্য। সহপদ বলতে কারো সহযোগিতা নিতে হয়। তাহলে এর সুন্দর সংজ্ঞাটা হচ্ছে যে পদ অন্য পদের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে, তাকে পদাযোগ্য শব্দ বলে বা সহপদযোগ্য শব্দ বলে। এখন
একেবারে সহজ জিনিস। আরেকটা বিষয় হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ বা পদ অযোগ্য শব্দ। সেটা কি? যেমন 3 পদ অযোগ্য, আমি একটাই লিখি, পদ অযোগ্য শব্দ, অযোগ্য শব্দ। তাহলে পদযোগ্য শব্দ সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হতে পারছে, এটা একা পারছে না, সাহায্য নিয়ে পারছে। কিন্তু পদ অযোগ্য মানে যে পদ কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হতে পারে না কিংবা বিধেয় হতে পারে না, তাদের কোনো যোগ্যতাই নাই। অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হওয়ার যে যোগ্যতা তাদের নাই, তারা কখনোই, কারণ তারা যুক্তিবিদ্যায়, আমি প্রথম ক্লাসে বলেছি যে যুক্তিবিদ্যায় আবেগের কোনো জায়গা নেই, এটা সূক্ষ্ম বিচার, সুবিচার চিন্তা। সেই অর্থে এখানে যেমন সাবাস, বাহবা, সাবাস, বাহবা, এই শব্দগুলো, মরি মরি, এই শব্দগুলো আবেগ প্রকাশক শব্দ। এই শব্দগুলো কখনোই যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হতে পারে না। তাহলে আই রিপিট, শব্দের শ্রেণীবিভাগ আমরা যুক্তিবিদ্যায় দেখলাম যে তিন প্রকার শব্দ পাওয়া যায়। একটা পদাযোগ্য শব্দ, পদাযোগ্য শব্দ বা সহপদযোগ্য শব্দ, আরেকটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ বা পদ অযোগ্য শব্দ। তাহলে এর সংজ্ঞাটা আমি আবার দিই, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হতে গেলে স্বয়ংসম্পূর্ণভাবে স্বাধীনভাবে হতে পারে, তারাই পদযোগ্য শব্দ। আর যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহার নিজে হতে পারে না, কিন্তু কারো সাহায্য নিয়ে হতে পারে, তার মানে পদযোগ্য শব্দ সাহায্য নিয়ে হতে পারে, তাকে পদযোগ্য শব্দ বা সহপদযোগ্য শব্দ বলে। আর যে শব্দ কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হতে পারে না, সেটা হচ্ছে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। এই হচ্ছে যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণীবিভাগ। এখন আমি পদের সংজ্ঞাটা, তাহলে এখন আমি ক্ল্যারিফাই করবো আরেকটু, যে পদের যে সুন্দর একটা সংজ্ঞা দিলাম। আমি বলেছি প্রথমে যে পদ যুক্তিবাক্যের প্রান্তদ্বয়ী পদ, উৎপত্তিগত অর্থে বিবেচনা করতে গেলে যুক্তিবাক্যের প্রান্তদ্বয়ী পদ। আর যুক্তিবাক্যের পদের প্রাণবন্ত বা প্রাঞ্জল সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হতে পারে,